আদেশের ১২ দিন পর আগামীকাল প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে রিমান্ডে নেবে র্যাব। সিনহা হত্যার পর জব্দ করা ২৯টি ডিভাইস মামলায় দেখায়নি পুলিশ। এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে ২৫শে আগস্টের পর সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা। তারিখ জানানো হবে ২ সপ্তাহ আগে। বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার ৪ মামলা আবারও স্থগিত। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ। মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন শিগগিরই জানালেন বিএনপি নেত্রীর আইনজীবী। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধের পরিকল্পনা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে হাঁটু গেড়ে বসেন তিনি। হাতে ছিল না কোনো অস্ত্র। ঘটনাস্থল পরিদর্শনকারী র্যাব মহাপরিচালককে এমন তথ্যই জানিয়েছেন নতুন তদন্ত কর্মকর্তা। র্যাব ডিজি বলেন, পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে বিব্রত নন তারা। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় ওমর ফারুকের আরও একটি রিপোর্ট। এসআই লিয়াকত গুলি করার সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহার হাতের অবস্থান র্যাব মহাপরিচালককে এভাবেই দেখান মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খায়রুল ইসলাম। এছাড়া টেকনাফের শামলাপুর চেকপোস্টে যে ড্রাম ব্যবহার করে গাড়ির গতিরোধ করা হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পর সিনহার দেহ পড়েছিল তাও দেখানো হয়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস ডিজিকে জানান, শামলাপুর চেকপোস্টে আসার আগে সিনহার গাড়ি বিজিবির চেকপোস্টে থেমেছিল। সেখানকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তাদের মনে হয়নি যে গাড়িটি কেউ তাড়া করছে। পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, তদন্ত ইতিবাচকভাবে এগুচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তদন্ত করতে তারা বিব্রত নন। আমরা এই তদন্ত কার্যে ইতিবাচক দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ডিসকাস করেছি, কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। সমন্বয়হীনতা নাই, আমরা একসাথে কাজ করছি। এটা নিয়ে কোনো সমন্বয়হীনতা নেই। মামলার তদন্ত তদারকিতে সকালে হেলিকপ্টারে উড়ে আসেন র্যাব প্রধান। ডিজির ব্রিফিং শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন, ঘটনার সময় পুলিশের দিকে অস্ত্র তাক করেননি অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এছাড়া ঘটনাস্থলের যে পরিস্থিতি তিনি তার সামনে তুলে ধরেছেন এবং তাকে দেখিয়েছেন, তা তার তদন্ত করেই পাওয়া। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে ২৫শে আগস্টের পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত হলে ২ সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে। স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনাও চলছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেওয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী ১ নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা, যেখানে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু করোনা মহামারীতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচি। সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ২ সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫শে আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যখনই পরীক্ষা নেব ২ সপ্তাহের নোটিশ দিয়ে আমরা পরীক্ষা নেব। তো জেএসসি ভাবটা আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনাদের সকলকে আমরা এটা জানাবো। ২৫ তারিখে আমাদের সেন্টার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি, সেটি আমরা কিন্তু নিশ্চিত করব। এদিকে দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দেওয়ার আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে বোর্ডের সহসভাপতি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালু, মাস্টার্স পরীক্ষা, ডিগ্রি মানের পরীক্ষা, মাদ্রাসার ঘরোয়া পরীক্ষা আয়োজন করতে পারিনি আমরা। মাদ্রাসাগুলো তো খোলা, সমস্ত অফিস খোলা এবং হেফজ বিভাগের মক্তব বিভাগের ক্লাস অলরেডি চলতেছে ১২ জুলাই থেকে। এখন শুধু কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালুটার অনুমতি আমরা চাইছি। এরই মধ্যে দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে এক বেঞ্চে একজন করে বসিয়ে হলেও পরীক্ষা নেওয়ার কথা বলছেন এইচএসসি শিক্ষার্থীরা। আর অন্তত ১ মাসের নোটিশ দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানান তারা। এদিকে
করোনা সংক্রমণের মধ্যে এখনই পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশয় জানিয়েছেন জেএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষাবিদরা বলছেন, বুঝে শুনে নিতে হবে সিদ্ধান্ত। করোনার থাবায় একেবারেই থমকে গেছে শিক্ষা জীবন। টানা ৬ মাসে এলোমেলো হয়ে গেছে পাঠদান, পরীক্ষা আর উত্তীর্ণ হওয়ার হিসেব। স্বাভাবিক নিয়মে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় ৫ মাসেও পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা জীবনের মোড় ঘোরানোর সময়ে আটকে যাওয়া পরীক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে জানিয়ে শিক্ষার্থীদের চাওয়া অন্তত ১ মাস আগে জানাতে হবে তারিখ। আমরা এক বেঞ্চে একজন করে বসে বসে অন্তত পরীক্ষাটা দেওয়া উচিত। সিদ্ধান্তটা আরো আগে জানানো হতো তাহলে আমাদের জন্য ভালো হতো, যে আমাদের একটা প্রিপারেশন, তাহলে আমরা একটা প্রিপারেশন নিয়ে রাখতাম। পরীক্ষা যদি নেওয়া হয় তা যেন অবশ্যই আমাদের অন্তত ১ মাস আগে জানানো হয়। এই সময় আমরা এখন ভার্সিটি ভর্তি প্রিপারেশন নিতে থাকতাম, কিন্তু সময় যেহেতু নষ্ট হয়েছে আর যেন নষ্ট না হয়। এবছর জেএসসি পরীক্ষায় বসার কথা রয়েছে ২৭ লাখ পরীক্ষার্থীর। স্কুল পড়ুয়া বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি কিভাবে নিশ্চিত হবে তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। আমরা তো ধরেই নিয়েছি যে বছরে আর পরীক্ষা হবে না। এখন তো স্কুল কলেজ সব বন্ধ, এখন আমরা লকডাউনের মধ্যে পড়াশোনার প্রিপারেশন নিইনি। সারা বছর আমাদের ক্লাস হয় নাই, সেজন্য এরকম প্রিপারেশন নাই, পরীক্ষাটা না নিলেই ভালো হয়। শিক্ষাবিদরা বলছেন, ঝুঁকির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষাও এই মুহূর্তে না নিলেই ভালো হবে মনে হয়। কারণ হলো এই শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতির কোনো সময় পায়নি। এইচএসসি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুটা তো শিক্ষার্থীরা প্রস্তুত ছিল আগে থেকেই। পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের মনে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তারা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। কাগজ ঠিক থাকলেও আবুধাবি বিমানবন্দর থেকেই ফিরতে হলো ৬৮ প্রবাসী বাংলাদেশিকে। কারণ বলতে পারছেন না খোদ প্রবাসী কল্যাণমন্ত্রী। ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ। আবারও স্থগিত হলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া নাশকতার ৪ মামলা। সচল চেয়ে ৩ বছর আগে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এসব মামলায় বেগম জিয়ার সম্পৃক্ততা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন রাষ্ট্র ও আসামি পক্ষ। নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় ৪টি মামলা হয়, যে মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেত্রীর নির্দেশে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দলটির কর্মীরা। এই মামলায় অন্য আসামিদের বিচার চললেও ৩ বছর ধরে হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে বেগম জিয়ার বিরুদ্ধে কার্যক্রম। মামলা সচল চেয়ে সে সময় আবেদন করলেও সোমবার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই আদেশে সন্তোষ জানিয়েছেন তার আইনজীবীরা। এফআইআরে কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে এবং মামলা যেহেতু অন দ্য ফেস অফ ইট ওনার বিরুদ্ধে কোনো মামলা হলে চলে না। দুই হলে তো আইন অনুযায়ীও মামলা কোনো অ্যাট্রাক্ট করে না। এই গ্রাউন্ডে হাইকোর্ট ডিভিশন মামলাগুলো স্থগিত করেছিল। অ্যাটর্নি জেনারেল জানান, বেগম জিয়ার নির্দেশেই সে সময় নাশকতা হয়েছিল। এফআইআরে এবং চার্জশিটে উল্লেখ আছে যে তার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, তার আহ্বানেই হরতাল হয়েছে এবং তার নির্দেশে এগুলো হয়েছে। এই ৪ মামলা সহ বিএনপি নেত্রীর বিরুদ্ধে হওয়া ১১টি নাশকতার মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। এদিকে খুব শিগগিরই বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করার কথা জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। অ্যাটর্নি জেনারেল বলছেন, আবেদনটি করতে হবে সরকারের কাছে, এক্ষেত্রে আদালতের কিছুই করার নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্প সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা ৬টি সংস্থা ও দপ্তর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় স্ব দপ্তর ও সংস্থার প্রধানরা নিজ নিজ কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের কাছে হস্তান্তর করেন। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর এই চুক্তি সম্পাদিত হয়ে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। ব্রিজেন কাণ্ডের হোতা শাহেদের প্রতারণার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ব্যাংকে ঋণ জালিয়াতিতে সিদ্ধ হস্ত সে। ৬টি ব্যাংকে তার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে সোমবার ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় শাহেদকে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব বলেছেন,
তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে স্বাস্থ্যমন্ত্রীকেও। কখনো হাসপাতালের নামে আবার কখনো রিজেন্ট গ্রুপের নামে ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেননি শাহেদ। সুদে আসলে বকেয়া ঠেকেছে 2,71 লাখ টাকায়। ফার্মার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলায় 7 দিনের রিমান্ডের প্রথম দিনে কেরানীগঞ্জ কারাগার থেকে শাহেদকে আনা হয় দুদক কার্যালয়ে। সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত কর্মকর্তা। দুদক সচিব জানান, শুধু ঋণ কেলেঙ্কারি নয়, রিজেন্টের সাথে কি করে চুক্তি সই হলো তা জানতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে স্বাস্থ্যমন্ত্রী সহ যে কাউকে। তাদের তথ্যপত্র দিয়ে কি আরো কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, কারণ সেখানে তো মন্ত্রীও ছিলেন। তথ্যপত্র বিশ্লেষণ করে যাকে প্রয়োজন অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুযায়ী তদন্তকারী কর্মকর্তারা সেই অনুযায়ী গ্রেফতার করবেন। শাহেদের বিরুদ্ধে এনআরবি ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুদক। এছাড়া তথ্যপত্র চাওয়া হয়েছে আরও 4 ব্যাংকের কাছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাবার ভালোবাসার অধিকার চেয়ে এবার আদালতে 2 বছরের শিশু। আইনজীবীর সহকারী বাবা নিজেই আইন না মেনে করেছেন দ্বিতীয় বিয়ে। একমাত্র সন্তানের ভরণ পোষণ চাইলে প্রথম স্ত্রীকে করেন নির্যাতন। প্রতিকার চেয়ে মামলা করলে স্ত্রী ও সন্তানের ক্ষতি করার হুমকিও দিচ্ছেন বাবা। মার্জিয়া মুমুর রিপোর্ট। অবুঝ চোখে বাবার স্নেহের আকুতি। মাহিম আর তার মাকে ছেড়ে চলে গেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আইনজীবী সহকারী ক্লার্ক রায়হানুল ইসলাম। বাবাকে ফেরত পেতে মায়ের সাথে সোমবার আদালতে 2 বছরের সন্তান। শিশুটির মা মুক্তা জানান, ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেন। বছর কয়েকের মধ্যেই পাল্টে যায় ভালোবাসার মানুষটি। জড়িয়ে পড়েন পরকীয়ায়। প্রসূতি স্ত্রীর অনুমতি না নিয়েই করেন দ্বিতীয় বিয়ে। সন্তানের ভরণ পোষণের জন্য বারবার স্বামীর সহযোগিতা চেয়েছেন। উপায় না দেখে শিশু সন্তানকে নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। কিন্তু মামলার পর আরও বেপরোয়া হয়ে ওঠে রায়হান। মামলা তুলে নিতে হুমকি ধামকি দিতে শুরু করে। 7 দিনের জামিন নেয়, আপোষের কথা বলে, কিন্তু এ পর্যন্ত তার কোনো আইনজীবীও আপোষ করার চেষ্টা করেনি এবং সেও কোনো যোগাযোগ করেনি। এর মধ্যে তাকে হুমকি দিতেছে মামলা ওঠানোর জন্য। অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তিনি যে আইনজীবীর চেম্বারে কাজ করেন, তিনি সময় সংবাদকে জানান, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের জন্য নিজেও রায়হানকে বেশ কয়েকবার অনুরোধ করেছেন। দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে। সে প্রথম স্ত্রীর অনুমতিটা নেই। আমার স্ত্রী, আমার সন্তান, তার ভরণ পোষণ আমাকে দিতে হবে। এটা আইনি দায়িত্ব, নৈতিকতা দায়িত্ব, সে অবশ্যই অপরাধী। আদালতে ন্যায় বিচার পাবেন ভুক্তভোগী মুক্তা, এমন আশাবাদও জানান আইনজীবী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। এর আগে ছোট ধরনের দুর্ঘটনা ঘটলেও এবার বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে দেশের সব বন্দর, স্থলবন্দর, বিমানবন্দরের আশপাশে কোনো রকম বিস্ফোরক তরল দাহ্য পদার্থ ও কেমিক্যাল মজুদ না করার নির্দেশনা দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এ অবস্থায় কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কারণ বন্দরের পিসেরও দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানিকৃত বেশ কিছু কেমিক্যাল। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে শুরু হয়েছে এগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রম। দাহ্য পদার্থ এবং এক্সপ্লোসিভ এটার মধ্যে তো থাকবেও না, অন্যান্য কেমিক্যালের ক্ষেত্রেও আমরা সতর্কতা অবলম্বন করার জন্য আমরা কাস্টমসের সাথে এবং নেভি কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। দেশের সার কারখানার পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে বিদেশ থেকে আনা হয় অ্যামোনিয়া নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সালফার, পটাশিয়াম ক্লোরাইড, ইথানল, মেথানলের মতো উচ্চমাত্রার কেমিক্যাল। তাই দুর্ঘটনা এড়াতে ক্ষতিকর এই কাঁচামাল মজুদ বন্ধ করতে নির্দেশনা দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই নির্দেশনার পর চট্টগ্রাম বন্দর দিয়ে এলসিএল কন্টেনারের মাধ্যমে দাহ্য পদার্থের পাশাপাশি কেমিক্যাল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আপনি আমার কথা রেকর্ড করবেন না, তাহলে আমি কথা বলবো। আপনি রেকর্ড করবেন না এবং আমি ভিডিওতে আমি দিবও না, কারণ আমার অথরিটি আছে। কেমিক্যালের জন্য এলসিএল কন্টেনার এলাও করব না আমরা। এই কেমিক্যাল নিয়ে আর কোনো এলসিএল নামবে এবং সে তার গন্তব্যে চলে যাবে। তবে বন্দরের এই সিদ্ধান্তে বন্দর ব্যবহারকারীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মূলত একাধিক আমদানিকারক একটি কন্টেনারে করেই কেমিক্যাল আমদানি করে। এসব রাখা হয় বন্দরের পিশেডে। আমাদের দেশে ম্যাক্সিমাম কেমিক্যালই এফসিএল কন্টেনারে আসে। এখন এখানে এলসিএল মাল খুবই অল্প। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি বন্দর করে তাহলে তো বাংলাদেশ অচল হয়ে যাবে। বন্দরের যদি একটি বিশেষ টিম থাকে, প্রতি মাস 3 মাস অন্তর অন্তর ওই টিম বসে আপনারা একটি প্রতিবেদন করবে। সেই প্রতিবেদন অনুযায়ী যেগুলো পণ্যগুলোকে বাছাই করা হবে, কোনগুলো আপনার ডেঞ্জারাস কার্গো, কোনগুলো আপনার স্বাভাবিক
ভাবে রাখা যায়, কতটুকু ডিস্টেন্সে রাখা যায়। গত 6 বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে শিল্প কারখানার জন্য প্রায় 2000 মেট্রিক টন অ্যামোনিয়া নাইট্রেট সহ অন্যান্য কেমিক্যাল আমদানি করা হয়েছে। বছরে 30 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আর যে কারণে বন্দর কেন্দ্রিক যে কোনো দুর্ঘটনা বিপর্যয় ডেকে আনবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 দিন গভীর সাগরে ভেসে থাকার পর 35 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সকালে উত্তাল সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে 45 নটিক্যাল মাইল দূরে ভাসানচরের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। জেলেরা জানান, গভীর সাগরে বোটের ইঞ্জিন বিকল ও নগর ছিঁড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার দুপুরের পর উদ্ধারকৃত জেলে এবং মাঝি মাল্লাদের নিয়ে পতেঙ্গা কোস্টগার্ড বেস স্টেশনে ফিরে সবুজ বাংলা নামের জাহাজটি। কোস্টগার্ডের এই জাহাজের ক্যাপ্টেনের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা প্রাণে বাঁচে 35 মাঝি মাল্লা এবং জেলে। জাহাজের ক্রুরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে, দিয়ে বোটটাকে আমরা আমাদের জাহাজের পিছনে বাঁধতে সমর্থ হই। শুধুমাত্র যে সব ক্রু প্রয়োজনীয় তাদেরকে নিয়ে আমরা চট্টগ্রাম 15 নম্বর ঘাটে ফেরত আসি। উদ্ধারকৃত মাঝি মাল্লারা জানান, গত 12 আগস্ট ভোরে বাঁশখালী থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় দয়াল নবীজি 1 নামের ফিশিং বোটটি। কিন্তু গভীর সাগরে যাওয়ার পর বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়, এমনকি নোঙ্গর ছিঁড়ে যাওয়ায় কোথাও দাঁড়ানোর সুযোগও ছিল না। বোটের মধ্যে কোনো লঙ্গর নাই, কিছু নাই, যেন আমরা অসহায় হয়ে গেছি। আমাদের তো ভয় থাকবেই স্যার। টেনশন, নিজের খানা নিজের বুঝে ভয় পারে না, সবাই কান্না করে। 3 দিন সাগরে ভাসার পর 15 আগস্ট সকালে হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক পান এক জেলে। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের কাছে সহায়তা চান তারা, কিন্তু লোকেশন স্থির না থাকায় বিশাল সাগরে তাদের অবস্থান চিহ্নিত করা দুরূহ হয়ে পড়ে। টানা 3 দিনের চেষ্টার পর সন্ধান মিলে ফিশিং বোট দয়াল নবীজি 1-এর। যা সম্ভব ছিল তাতে আমরা চেষ্টা করেছিলাম, বাঁচিবার কোনো সন্দেহ ছিল না। কেউ আমার ভাষায় আসে না। উদ্ধার করা 35 জনকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তাল সাগরে ভাসতে হয়েছে এই 35 জেলেকে। শেষ পর্যন্ত কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে। আর এর আগের সময়টা তারা ছিল ঠিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রামের পতেঙ্গা 15 নম্বর ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। দেশের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিতে ফ্রান্স থেকে অত্যাধুনিক রাডার কিনতে যাচ্ছে সরকার। 2-1 মাসের মধ্যে ফ্রান্সের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। স্যাটেলাইট নির্ভর নতুন রাডার বসলে শুধু এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নত হবে না, বাড়বে রাজস্ব আয়ও। হাজেরা শিউলির রিপোর্ট। 36 বছরের পুরানো রাডার ও সেকেলে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে চলছে আকাশপথে যোগাযোগ। ফলে সমুদ্রসীমা জয়ে পরিধি বাড়লেও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকার আকাশপথ নিয়ন্ত্রণে নেই বাংলাদেশের। ঢাকার যে রাডারটি রয়েছে সেটি যোগাযোগ সক্ষমতা সর্বোচ্চ 200 নটিক্যাল মাইল, আর উড়োজাহাজ দেখতে পারে মাত্র 100 নটিক্যাল মাইল পর্যন্ত। চট্টগ্রামের রাডারটির কার্যক্ষমতা 240 নটিক্যাল মাইল। এই সীমার বাইরে কোনো উড়োজাহাজ প্রবেশ করলে সেটি ধরা পড়ে না কোনো রাডারেই। বাংলাদেশের সক্ষমতা না থাকায় বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এই রুটে যেসব উড়োজাহাজ চলাচল করে সেগুলোর রাজস্ব পায় দেশ দুটি। নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠায় অবশেষে যুক্ত হচ্ছে অত্যাধুনিক রাডার। বাংলাদেশের পুরো আকাশ সীমাটাকে ক্যাপাবিলিটি থাকবে এটাকে আমাদের এয়ারক্রাফটকে দেখা এবং এর সাথে কমিউনিকেট করা এই নতুন রাডারের মাধ্যমে হবে। কারণ এটা স্যাটেলাইট বেসড এবং গ্রাউন্ডে অনেকগুলো রিপিটার স্টেশনের মাধ্যমে এটাকে অটোমেটেড করা হবে। যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে রাডারের যোগাযোগ থাকবে এবং এইটা আমাদের উড্ডয়ন নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল। আমাদের সাথে একটা এমইউ হবে ফ্রান্সের সাথে। বাংলাদেশ 2801 টার্ন লেফট হেডিং 320। নতুন রাডার স্থাপিত হলে শুধু রাজস্ব আয়ই বাড়বে না, উন্নত হবে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। ফলে বিরূপ আবহাওয়ায় নিরাপদে বিমান অবতরণে সহায়ক হবে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। ইয়ারলি আমাদের কয়েকশো কোটি টাকা এটা লস হয়। লেটেস্ট মডেলের রেডার সিস্টেমটা লাগাবে, তাহলে আমাদের সাউথ সাইডের যত সব রেভিনিউ আমরা লস করতাম প্লাস যত সব এয়ারক্রাফট যেত সেটা আমরা ধরতে পারবো। আজকালকের এয়ারক্রাফটগুলো সবই মডার্ন, ওয়েদার খারাপ হলেও নামানো যায়। সো এই রেডার সিস্টেমটা তাদের গাইড করে আপনার রানওয়ের উপরে নিয়ে আসতে পারবে। নতুন রাডার সিস্টেম সরবরাহ করবে ফ্রান্সের থ্যালাস কোম্পানি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই রাডার দেশের যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের রাডারের মধ্যে সমন্বয় করবে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
দেশে বলা হলো সব কাগজপত্র ঠিক আছে, কিন্তু আবুধাবিতে পৌঁছানোর পর আটকে পড়লেন 132 জন প্রবাসী বাংলাদেশি। তাদের 68 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে দেশে, কিন্তু কেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারছেন না খোদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন মন্ত্রী। আর ফেরত আসা 68 প্রবাসী ক্ষতিপূরণের দাবিতে অবস্থান নেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মরিয়া এই প্রবাসীরা অবস্থান নিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিলেন দেশে। অবশেষে কর্মস্থলে ফেরার সুযোগ পেলেও সনদ জটিলতায় আবুধাবি বিমানবন্দরেই আটকে থাকতে হয় 2 দিন। পরে প্রথম ধাপে 68 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় দেশে। আইসিএল ল্যাপটপের ব্যাপার, ওই পেপারের জন্য আমাদেরকে ওখানে ঢুকতে দেয় নাই। তারপর অনেকের আইসিএল ল্যাপটপের ব্যাপার আসছে, কিন্তু তাদেরকে ঢুকতে দেয় নাই। কোনো পেপার টেপার লাগবে না, খালি করোনা সার্টিফিকেট আর টিকিট, পাসপোর্ট নিয়ে আপনারা চলে যেতে পারবেন। এই মুহূর্তে একটা দাবি, আমাদের টিকিটটা পুনর্বহাল করবে। কোন যুক্তিতে এসব প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে ধারণাই নেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। কিন্তু কথা হলো, যদি সবগুলি ঠিক থাকে তাহলে ওনারা ফেরত পাঠালো কেন? সো এটা ওই মুরগি আর ডিমের চক্করে পড়ে যাচ্ছে। যদি ইনকমপ্লিট থাকে তাহলে বিমান ওদেরকে তুলে কেমনে? এটার ওই সুতার শেষ এন্ডটা কিন্তু এখনো বাইর করতে পারেনি। এ বিষয়ে করণীয় নিয়ে সোমবার দুপুরে এক জরুরি ভার্চুয়াল সভায় বসে পররাষ্ট্র, বেসামরিক বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 4 মন্ত্রী। এ বিষয়ে কমিটি গঠন করে 5 কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত আসে এই সভা থেকে। কিছুটা ইনকোয়ারি না করলে কারেক্ট পিকচারটা পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা অনেক কথা বলে ফাইনালি আমি সিদ্ধান্ত নিলাম কেন, লেট দেয়ার বি এ স্মল ইনকোয়ারি কমিটি। আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আইসিএ অনুমোদন ও এপিআই সার্টিফিকেট না থাকায় 132 প্রবাসীকে দেশটিতে ঢুকতে দেয়া হয়নি। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 3694 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী এদিন আক্রান্ত হয়েছেন 2595 জন। সবশেষ 24 ঘন্টায় 87টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে 12,523টি নমুনা। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 28 জন এবং নারী 9 জন। এছাড়া সুস্থ হয়েছেন 1641 জন করোনা আক্রান্ত রোগী। রাশিয়ার করোনা ভ্যাকসিন অনুমোদনের পর এবার সবার আগে কোভিড-19 টিকার পেটেন্ট দিল চীন। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের টিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্স অ্যান্ড বায়োটেক কোম্পানি ক্যানসিনোর যৌথভাবে উদ্ভাবিত কোভিড-19 টিকার জন্য পেটেন্টের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাশিয়ার সঙ্গে করোনা ভ্যাকসিনের যৌথ পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে চীন। করোনা ভ্যাকসিন নিয়ে গরম আন্তর্জাতিক রাজনীতি। কে কার আগে আবিষ্কার করবে এবং বাজার দখল করবে তা নিয়ে পরাশক্তিগুলোর চলছে টিকা যুদ্ধ। প্রতিদিনই টিকা নিয়ে নিত্য নতুন তথ্য আসছে। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিল চীন। গেল 11ই আগস্ট চীনের বায়োটেক কোম্পানি ক্যানসিনোর কোভিড-19 টিকার পেটেন্টের অনুমোদন দেয় চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন। এদিকে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে কোভিড-19-এর ভ্যাকসিন বাজারে আনতে মরিয়া পুতিন প্রশাসন। দেশটিতে কাজ করা বাংলাদেশি চিকিৎসকরা বলছেন, আগস্টের শেষ সপ্তাহে আগ্রহী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরই আপাতত দেয়া হবে এ ভ্যাকসিন। এই মাসের শেষে অর্থাৎ অগাস্টের শেষ সপ্তাহে থেকে ডোজ দেওয়া হবে। চায়নার চিকিৎসকরা রাশিয়ার এই ভ্যাকসিনটি নিয়েও অনেক আশাবাদী এবং তারাও এই ভ্যাকসিন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন রাশিয়াকে। প্রথম দফায় কেবল রুশ চিকিৎসকরা ভ্যাকসিন শরীরে নেবেন, এরপর বাংলাদেশিরাও এটি নিতে পারবেন। রাশিয়ার জনগণ এবং রাশিয়াতে অবস্থানরত বাংলাদেশের শিক্ষার্থী এবং অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই ভ্যাকসিনে অনেক আশাবাদী। স্পুটনিক 5 ভ্যাকসিনটি নিয়ে চীনের সঙ্গে কাজ করবে রাশিয়া। এতে বাজারজাত আরও সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বড় পাইকারি বাজার সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট। মার্কেটটির প্রায় 60% কর্মী এবং ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশি। কিন্তু করোনার কারণে বাংলাদেশ থেকে পর্যাপ্ত পণ্যের যোগান দিতে না পারায় হাতছাড়া হচ্ছে মার্কেটটি। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
পুরো শহর যখন ঘুমিয়ে তখন মানুষের কোলাহলে মুখর সৌদি আরবের রিয়াদের বড় পাইকারি বাজার আজিজিয়া ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট। প্রতিদিন মধ্যরাত 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত বেচা কেনা চলে এই মার্কেটে। প্রতিদিন এখানে কয়েক শত কোটি টাকার বাণিজ্য হয়। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ 5টি শেডে বিশ্বের নানা দেশ থেকে আমদানি করা পণ্যের পসরা সাজানো থাকে পুরো এলাকা। এখান থেকে মনে করেন বাহরাইন, কাতার, দুবাই, কুয়েত সব জায়গায় মাল সাপ্লাই হয়, আর পুরো সৌদি আরবে কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। তবে করোনার কারণে দীর্ঘদিন লকডাউন আর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বেড়েছে পণ্যের দাম। কিন্তু বিমান ভাড়া বেশি হওয়ায় প্রতিযোগিতা পিছিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা ব্যবসায়ীরা। বিমান ভাড়া বেশি, তারপর আবার এখানে এই দেশের অনেকগুলো জায়জামিলা আছে, এগুলোর কারণে আমরা ব্যবসা বাণিজ্য আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্যের যোগান দিতে না পারায় জায়গা দখল করছে স্থানীয় পণ্য। বাংলাদেশ থেকে মাল আনলে বাংলাদেশে প্রচুর পরিমাণ খরচ, ওইখান থেকে আনতে যে পরিমাণ খরচ হয় এই জায়গায় পরে পড়তে পারে না। ট্যাক্স এবং বিমান ভাড়া কমাতে পারলে সৌদি আরবের এই মার্কেট ধরে রাখা সম্ভব বলে মত এই ব্যবসায়ীর। কার্গো বিমানটা যদি বাংলাদেশ সরকার দেয় তাহলে মানুষ এটাতে প্রফিট করতে পারে। ভালো মালটাও যাইব, চাহিদা আছে বাংলাদেশি মালের, কিন্তু বাংলাদেশের কারণে কিন্তু এই রেটগুলো বিমানের বাড়ার কারণে চাহিদাটা পাইতেছে না বাংলাদেশে। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সৌদির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে এই বাজারে বাংলাদেশি পণ্যের আধিপত্য ধরে রাখা সম্ভব। অন্যথায় বাংলাদেশিদের নিয়ন্ত্রণে থাকা এই মার্কেটের ব্যবসা হাতছাড়া হবে বলে আশঙ্কা তাদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কুয়েতে 5 ধাপে স্বাভাবিক জীবনে ফেরার সরকারি কর্মসূচির অংশ হিসেবে 4র্থ ধাপে মঙ্গলবার খুলে দেওয়া হচ্ছে আরও বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি। আগামী 20 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে বলেও জানা গেছে। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। সরকার 5 ধাপে স্বাভাবিক জীবনে ফেরার যে কর্মসূচি ঘোষণা করেছেন তারই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে 18 আগস্ট মঙ্গলবার থেকে 4র্থ ধাপে সম্মত হয়েছেন। রাত 9টা থেকে ভোর 3টা পর্যন্ত চলমান কারফিউ নিয়ে 20 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। 4র্থ ধাপে যে সকল প্রতিষ্ঠানগুলো চালু হচ্ছে তা হল স্পোর্টস, হেলথ ক্লাব, সেলুন, টেলারিং শপ, নিত্য প্রয়োজনীয় দোকানপাট, ওয়ার্কশপ সহ গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে এই সকল প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্তে সকল প্রবাসী বাংলাদেশিরা সরকারের ধন্যবাদ ও অভিনন্দন জানান। আমরা কুয়েতের যে প্রশাসন আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং কুয়েতের সবকিছুকে শ্রদ্ধা রেখে আমরা চলতে চাই। যারা কুয়েতের প্রবাসী আছে সবার কাছে অনুরোধ থাকবে আমরা কুয়েতের সবকিছু মেনে চলবো। আমাদের কুয়েত সরকারের যে আইন অনুযায়ী 4র্থ দফা ইনশাআল্লাহ পুনরায় সেলুন, বাস এগুলো খুলে দিচ্ছে এবং কুয়েতের আইন মেনে আমরা চলছি। এর পাশাপাশি সকল প্রবাসীরা যেন সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলে এই জন্য পরামর্শ দিয়েছেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। দীর্ঘ 5 মাস পর সৈকত সহ কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সৈকতের প্রতিটি পয়েন্টে মাতোয়ারা দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। দীর্ঘ সময় পর ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে মুক্ত আকাশ ও বিশাল সমুদ্র দেখে প্রাণ পেয়েছে বলে জানান পর্যটকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, তাই একটু বেশি সাগর উত্তাল এখন। তারপরও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দীর্ঘদিন পর নীরবতা ছেড় টেনে কোলাহল মুখর হয়ে উঠতে শুরু করেছে। ঢেউর পানিতে মেতেছেন পর্যটকরা। করোনায় হারিয়ে যাওয়া বিনোদনের আনন্দ যেন ফিরে পেয়েছেন তারা। আর সৈকতে ফিরেছে সেই হই হুল্লোর আগের রূপে। সব থেকে ভালো লাগে হচ্ছে সাগরের ঢেউটাই, ছবি তোলা, ঘোরাফেরা। শুধু সৈকতের পানি নয়, বালিয়াড়িতে কিংবা দোকানগুলোতেও ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। একজস্টেড ছিলাম বাসায়, বেরোতে পারতেছিলাম না, এখন একটু বেরোতে পারছি, এখন ভালো লাগতেছে। হোটেল মালিক সমিতির মুখপাত্র জানালেন, স্বাস্থ্যবিধি মেনে সৈকত সহ সবকিছু খুলে দেয় পর্যটকের আগমন সহ বুকিং বাড়ছে। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি গভর্নমেন্টের যে স্বাস্থ্যবিধি, পর্যটক প্লাস হচ্ছে আমাদের হোটেল পক্ষ থেকে এগুলো স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করা হচ্ছে।
করোনার কারণে ৯,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জেলা চেম্বারের। দীর্ঘ সময় পর পর্যটক আগমনে প্রাণ পেয়েছে পর্যটন শহর কক্সবাজার। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, তাই প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত পাঠাতে সব ধরনের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। অটোয়ায় শোক দিবসের আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, অচিরেই খুনি নূর চৌধুরীকে দেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হবে। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কানাডার অটোয়ায় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। এতে হাই কমিশনের কর্মকর্তা, অটোয়া, মন্ট্রিয়াল সহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্য কর্মসূচির পাশাপাশি হাই কমিশনে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু কর্নার। অনুষ্ঠানে বক্তারা যে কোনো মূল্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেন। যতদিন পর্যন্ত এই নূর চৌধুরীর বহিষ্কারের ব্যবস্থা আমরা না করতে পারবো, ততদিন আমাদের আন্দোলন স্টপ হবে না। অনুষ্ঠান শেষে কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে সব আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি জানান, এ বিষয়ে কানাডা সরকারের সংশ্লিষ্ট দফতরে কূটনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। আমাদের যে আইনজীবী তারা কানাডিয়ান কর্তৃপক্ষের সাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগে আছেন। বঙ্গবন্ধুর ঘৃণ্য খুনি তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সেটা আমাদের অব্যাহত থাকবে। তো এ ব্যাপারে আমি কানাডাবাসী সকল প্রবাসী ভাই বোনদেরকে তাদের যে স্ব অবস্থান থেকে এ ব্যাপারে অবদান রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এদিকে অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবিতে একই দিন মানববন্ধন করে স্থানীয় আওয়ামী লীগ। সময় সংবাদ, কানাডা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ররোচনাকারী হিসেবে সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি দাবি করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রোববার প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি করেন দলের নেতারা। ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন আহমেদ, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে ফ্রান্স আওয়ামী লীগ। এর আগে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। করোনা পরিস্থিতিতে পর্তুগাল সরকারের দেয়া নির্দেশনা মেনে সীমিত পরিসরে শোক দিবস পালনের উদ্যোগ নেয় পর্তুগাল ছাত্রলীগ। শোক দিবসের এই আলোচনা ও দোয়া মাহফিলে পর্তুগাল ছাত্রলীগ ছাড়াও যুবলীগ ও পর্তুগাল আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেন। আলোচনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা। ফোন কলে আলোচনায় অংশ নেন ফারুক খানের এমপি। ফারুক খানের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও যোগ দেন। প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলসের ইসলামিক সেন্টারে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব এই স্মরণ সভার আয়োজন করে। ক্যালিফোর্নিয়া থেকে আরো জানাচ্ছেন লস্কর আল মামুন। 2018 সালের 13 আগস্ট চির বিদায় নিয়েছেন 21শে পদকপ্রাপ্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সাবেক চেয়ারম্যান, সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোলাম সারওয়ার স্মরণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল অলিউর রহমান পল্লব। বক্তারা বলেন, গোলাম সারওয়ার শুধু একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। সাংবাদিকতায় গোলাম সারওয়ার সাহেব
যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। গোলাম সরোয়ার সাহেব ছিলেন আমাদের অভিভাবক। উনি এমন একটা লোক ছিলেন, উনি কিন্তু নিজস্ব গুণে মানে ওনার স্বীয় গুণে কিন্তু উনি এখন সম্মানিত বাংলাদেশে। গোলাম সরোয়ারের আজকে মৃত্যুবার্ষিকীর আয়োজন লস এঞ্জেলেসে প্যান্ডামিকের সময়, বিশেষ কিছু বলার নেই। ওনাকে আপনারা সবাই জানেন, চিনেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। সাংবাদিক গোলাম সরোয়ারের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক সংবাদকর্মী দক্ষতার সাথে কাজ করছেন গণমাধ্যমে। সাংবাদিকতার আকাশের উজ্জ্বল নক্ষত্র গোলাম সরোয়ার নেই এগুলোকে, তবে তার কর্ম আর আদর্শ রয়েছে আমাদের মাঝে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আদেশের 12 দিন পর মঙ্গলবার প্রদীপ লিয়াকত ও দ্বন্দ্বদুলালকে রিমান্ডে নেবে র্যাব। সিনহা হত্যার পর জব্দ করা 29টি ডিভাইস মামলায় দেখায়নি পুলিশ। এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে 25 আগস্টের পর সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা। তারিখ জানানো হবে 2 সপ্তাহ আগে। বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার 4 মামলা আবারও স্থগিত। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ। মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন শিগগিরই জানালেন বিএনপি নেত্রীর আইনজীবী। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধের পরিকল্পনা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।